আসসালামু আলাইকুম। স্টেপ সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অ্যাডমিশন ক্র্যাশ কোর্সের আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির 14, 15 এবং 16তে আসা কিছু ম্যাথের সলভ দেখব। টোটাল 20টার মতো কোয়েশ্চান। এই 20টা কোয়েশ্চানের আগে তোমরা পরীক্ষা দিয়ে তারপর তোমরা যদি সলভ ক্লাসটা দেখো তাহলে তোমাদের জন্য আরও বেশি ইফেক্টিভ হবে। তোমরা কিভাবে চিন্তা করো সেটা আমার চিন্তার সাথে মিলে কিনা বা একটু ডিফারেন্ট কিনা বা আমার চিন্তাটা একটু ফাস্ট কিনা সেটা তোমরা চেক করতে পারবা। তো তোমরা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটাতে তোমরা পরীক্ষা দিয়ে আসতে পারো। আচ্ছা, তো আমরা শুরু করি। আমরা 9 নম্বর কোয়েশ্চেন দিয়ে শুরু করি। এই জায়গাটাকে ক্লিয়ার করে নেই। একটি বাক্সে 3টি লাল, 3টি সবুজ ও 2টি নীল বল আছে। তাহলে আমরা কি করব, একটা বাক্স এঁকে ফেলি যেটার মধ্যে 3টি লাল, 3টি সবুজ আর 2টি নীল বল আছে। দৈবভাবে চোখ বন্ধ করে 3টি বল তোলা হলে 2টি বল সবুজ হবার সম্ভাবনা কত? এখন দেখো, তুমি চোখ বন্ধ করে যখন এখান থেকে নিবা তখন 3, 3, 6 টোটাল 8টা বল থেকে তোমাকে বাছাই করতে হবে। তার মানে তুমি 8টা থেকে যে কোনো 3টা নিতে পারো। সো 8টা থেকে যে কোনো 3টা করে কম্বিনেশন অনেকগুলা হতে পারে। সো সেই কম্বিনেশন দিয়ে আমরা ভাগ করব। টোটাল যে কম্বিনেশন 8টা থেকে 3টা করে যে কোনো বল। কিন্তু আমাদের স্পেসিফিক লাগবে কোনটা? লাগবে হচ্ছে 2টা সবুজ লাগবে। 3টি বল তোলা হলে 2টি বল সবুজ। তাহলে 2টি সবুজ মানে এই 3টার থেকে, গ্রিন 3টা থেকে আমাকে অবশ্যই 2টা নিতে হবে। 3C2 অবশ্যই 2টা নিতে হবে। আচ্ছা, এখন আর একটা হয় রেড থেকে আসবে, না হলে নীল থেকে আসবে। যদি রেড থেকে আসে মানে হচ্ছে রেড আছে কয়টা? 3C1 অথবা সেম জিনিসটা 8C3 2C1। এখানে কি? এখানে হচ্ছে 2টা সবুজ একটা লাল, এখানে হচ্ছে 2টা সবুজ একটা নীল। এই 2টা জিনিস, এটা স্বতন্ত্রভাবে একটা সিলেকশন, এটা স্বতন্ত্রভাবে একটা সিলেকশন, তাই 2টা জিনিস আমরা যোগ করে দিব। এখন কথা হচ্ছে ঢাকা ভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করা যায় না, তাহলে এত বড় ক্যালকুলেশন তোমরা কিভাবে করবে? এটা চাইলেই কিন্তু তোমরা খুব ইজিলি সলভ করতে পারো। দেখো, তোমরা তো এটা খুব সহজে তাড়াতাড়ি লিখে ফেলবা। লেখার পর তুমি একটা জিনিস খেয়াল করো, ওরা এমন ক্যালকুলেশন দিবে না যে তোমার অনেক সময় নষ্ট হয়ে যাবে। 3C2/8C3, 3C2/8C3 একই রকম জিনিস। 3C1 কত? 3, 2C1 কত? 2। তাহলে এটাকে আমি খুব সহজেই 3C2/8C3 লিখে এই পাশে হচ্ছে 3+2 লিখতে পারি। 3C1 হচ্ছে 3। দেখো, তুমি একই জিনিস দুই জায়গায় করার তো কোনো মানে নেই। তার মানে এখন হচ্ছে 5। আচ্ছা, এখন 5, তাহলে তোমার 3C2 বের করতে হবে, 8C3 বের করতে হবে। আচ্ছা, 3C2 কত? 3C2 হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, 3 - 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো, 3 ফ্যাক্টোরিয়ালের মধ্যেই কিন্তু 3 × 2 ফ্যাক্টোরিয়াল আছে। তোমরা সবাই অ্যাডমিশনের ক্যান্ডিডেট, সো এখানে আমি তো বিস্তারিত ভিতরে যাওয়ার দরকার নেই। সো 3 ফ্যাক্টোরিয়ালের মধ্যে যেহেতু 2 ফ্যাক্টোরিয়াল আছে, এই জিনিসটাকে মুছে আমরা খুব ইজিলি 3 লিখতে পারি। তার মানে 3C2 হচ্ছে কত? 3C2 হচ্ছে 3। এইটুকুর আমার কাজ শেষ। এখন আসো 8C3। 8C3 কে আমরা কি লিখবো? 8C3 কে লিখবো 8 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 8 - 3 মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। 8 - 3 মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। সো 5 ফ্যাক্টোরিয়াল যদি হয়, 8 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কিন্তু 5 ফ্যাক্টোরিয়াল আছে। তার মানে কয়টা টার্ম তোমার এক্সট্রা থাকবে? 8, 7, 6। তো আর 5 ফ্যাক্টোরিয়ালটা কাটা চলে যাবে, মনে মনেই তুমি এগুলা কেটে দিবা। আচ্ছা, এরপর 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 × 2 মানে হচ্ছে 6। 6 আর এখানে 6 কাটা যাবে মানে কত? 7 × 8 56। তার মানে এই জায়গাটাতে চলে আসবে কত? 56। আর 3 আর 2 হচ্ছে 5, 3 × 5 হচ্ছে 15। তার মানে অ্যান্সার হচ্ছে এটা। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। অথবা তোমরা আগে যে কাজটা করতে পারতা, নিচে 8C3টা আগে বের করে নিতে পারতা, তারপর কাটা গেলে যদি ওইটা 56টা চলে যেত তাহলে তো আবার সমস্যার জন্য আমি পুরাটাই করে দেখালাম। সো অ্যান্সার হচ্ছে 15/56। সো বড় ক্যালকুলেশন আসলে ভয় পাওয়ার কিছু নাই। দেখবা ওইখানে কিছু সিমিলারিটিস পাওয়া যাবে, কিছু নর্মাল জিনিস পাওয়া যাবে, ওগুলো আলাদা করে নিলেই হবে। ওকে, এই কোয়েশ্চেনটা শেষ। এরপরে আসি 8 নম্বর কোয়েশ্চেন। 8 নম্বর কোয়েশ্চেনটাও দেখে একটু কেমন জানি লাগতেছে, মানে অন্যরকম একটা ভাব। সো 8 নম্বর কোয়েশ্চেনটা, 8 নম্বরের মতো একটা কোয়েশ্চেন আমি গত পরীক্ষায় দিয়েছি ঢাকা ভার্সিটির স্ট্যান্ডার্ডে। সো ওইখানে আমি এক নিয়মে করেছি, আর এখানে আমরা অন্য আরেকটা নিয়মে করার চেষ্টা করব। দেখো, যেটা তোমার জন্য স্বাচ্ছন্দ্য বোধ হবে, তবে এটাতে টাইম কম হবে।
এখানে দেখো এই জায়গাটাতে আমরা জানি যদি ফাংশনটা একটু উল্টাপাল্টা থাকে তখন আমরা সেটাকে জেড ধরে নিই। আচ্ছা, তো জেড ধরলে এই জায়গাটাতে 3x প্লাস 1কে যদি আমি জেড ধরি, 3x প্লাস 1কে যদি আমরা জেড ধরি, তাহলে আলটিমেটলি এই ফাংশনটা কি হবে? এফ অফ জেড। আচ্ছা, এখন এখানে তো dx, কিন্তু আমার জেড এর সাপেক্ষে এখানে রাখতে হবে। তার মানে জেডকে আমি 3x প্লাস 1 ধরছি, সো dz সমান হবে 3dx। তার মানে আমার dx সমান হবে 1/3 dz, জেড ধরে নিলাম। আচ্ছা, এখন জেড যেহেতু ধরে নিছি সেহেতু আমার লিমিটটা চেঞ্জ করতে হবে। আগে ছিল x, এখন হচ্ছে জেড। x এর মান কত ছিল? x এর মান ছিল 0 আর আরেকটা হচ্ছে 1। সো 0 এখানে বসালে আসবে 1, 1 বসালে আসবে 4, তার মানে আমার লিমিট চলে আসবে 1, 4। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই যে জিনিসটাকে আমি জেড না বললে এফ অফ টি বলতে পারি, এফ অফ টি ডিটি। এখানে কোনো চেঞ্জ করছি না, তো শুধু চলকটা অন্যরকম একটা চলক দিচ্ছি। এখানে এফ অফ এক্স ডিএক্স লিখতে পারি। তো এই জিনিসটা বিলকুল এটার মতো না, 1, 4 এফ অফ এক্স ডিএক্স। তাহলে এই পুরাটার মান যদি 5 হয় তাহলে এটা হবে 5/3 যে গ অ্যান্সার। বোঝা গেছে? এখন এই যে এই জায়গাটাও তোমার টাইম কনজিউমিং ব্যাপার, এই জায়গাটাতেও তোমার টাইম চলে যাবে। তো তুমি কি করবা? করতে করতে তুমি যখন বেশি এক্সপার্ট হয়ে যাবে, দেখো আমি করি। তুমি এই জায়গাটাকে জেড ধরলাম, ওকে, এফ অফ জেড। তার মানে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে ডিজেড বের করার জন্য। ডিফারেন্সিয়েট করলে হবে কি 3dx, তার মানে 3টা এই পাশে চলে আসবে 1/3 dz। এটা হয়ে গেল। আর তোমার এরকম বক্স বানানোর তো কোনো দরকার নেই, তোমার এই জায়গাটাতেই তুমি এই মানগুলো বসাও। 0 বসালে কত হবে? 1, 1 বসালে কত হবে? 4, শেষ। তার মানে 5/3। এটাও খুবই ইজি, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখন আমরা শুরু থেকে শুরু করি। 1 নম্বর অঙ্কটা দেখো, 1 2 0 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলোর মধ্যে কয়টি সংখ্যা 2 দ্বারা বিভাজ্য? তাহলে তোমাকে ফার্স্টে চিন্তা করতে হবে 3 অঙ্কের সংখ্যা। যে কন্ডিশন বলছে একটা একটা করে আমরা কন্ডিশনগুলো অ্যাপ্লাই করব। তাহলে 3 অঙ্কের সংখ্যা যদি আমরা বের করি, 3 অঙ্কের মধ্যে বলছে এমন সংখ্যা যেগুলা তোমার 2 দ্বারা বিভাজ্য। তো 2 দ্বারা বিভাজ্য হলে এখানে 2 হতে পারে, 0 হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখন যদি 0 হয় তাহলে এই দুইটা ঘরে 1 অথবা 2 যে কোনো একটা জিনিস বসবে। এখন তোমার এখানে কি বলছে? পুনরাবৃত্তি হবে না। যে এখানে যদি 2 বসে এখানে 2 বসতে পারবে না, এখানে 2 বসতে পারবে না, এগুলা কিছু বলে নেই, তার মানে পুনরাবৃত্তি হবে। আচ্ছা, পুনরাবৃত্তি যেহেতু হবে, সো এই ঘরে যদি 2 0 অপশন থাকে, এই ঘরের জন্য অপশন কত? 2 অথবা 1 অথবা 0, 2 অথবা 1 অথবা 0। আচ্ছা, আর এই ঘরের জন্য অপশন কত? এই ঘরের জন্য অপশন হচ্ছে 2 অথবা 1। কারণ প্রথম ঘরে যদি তুমি 0 বসাও কোনোভাবে, তখন সেটা 2 অঙ্কের হয়ে যাবে, 3 অঙ্কের আর থাকবে না। তাহলে বলো প্রথম ঘরের জন্য অপশন কয়টা? অপশন হচ্ছে 2টা। দ্বিতীয় ঘরের জন্য অপশন কয়টা? অপশন হচ্ছে 3টা। তৃতীয় ঘরের জন্য অপশন কয়টা? অপশন হচ্ছে 2টা। তো গণনার গুণন বিধি অনুযায়ী আমরা জানি এখানে হবে অ্যান্সার 12। তো সংখ্যার অঙ্কগুলো খুব চমৎকারভাবে এভাবে অপশন দেখে দেখে তুমি গুণ করে দিতে পারো। সে এই 2 কিন্তু এই 2 না, এই 2 মানে হচ্ছে এই 2টা, এই 3 মানে হচ্ছে 1 2 3, এই 3টার যে কোনো একটা এখানে বসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো, এটার অ্যান্সার কত হবে? 12। এরপরে আসো 2 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, খুবই চমৎকার একটা অঙ্ক, কিন্তু এই অঙ্কটাকে তোমরা ইচ্ছা করলে অনেক জটিল করতে পারবা। এটা একটা ত্রিঘাত সমীকরণ, দেখলেই বোঝা যাচ্ছে। এই সমীকরণের মূলগুলো হচ্ছে আলফা বিটা গামা। তো তোমরা আলফা বিটা গামা দেখলেই যেটা করো, আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস b/a, তারপরে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান c/a, এভাবে করে ফেলো না। কিন্তু এভাবে করলে এই অঙ্কটাই শুধু তুমি অ্যান্সার করবে, আর বাকি কোনোটা অ্যান্সার করা যাবে না। আচ্ছা, তাহলে আমি আরেকটা টেকনিক দেখাই। এটা হচ্ছে টেকনিক 1 ছিল, এটা টেকনিক না, এটা আসলে বস্তি একটা সিস্টেম। এই বস্তি সিস্টেম দিয়ে ঢাকা ভার্সিটিতে তুমি চান্স পেতে পারবে না, এইটার বেসিকটাও লাগবে। আচ্ছা, পরের যে টেকনিকটা সেটা হচ্ছে, আমরা কি জানি? আমরা জানি এককের ঘনমূল হচ্ছে 3টা, একটা 1, একটা ওমেগা, আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। এককের ঘনমূল কি? 3টা, একটা হচ্ছে 1, আর একটা ওমেগা, আর একটা হচ্ছে কি ওমেগা স্কোয়ার।
তাহলে যে কোনো সংখ্যাকে আমি বলতে পারি না 1 এর গুণ আকারে। যেমন ধরো আমি বললাম x ইকুয়ালস টু, মানে আমি হচ্ছে 8 এর ঘনমূল করব, 8 এর ঘনমূল করব, তাহলে এটাকে আমি কি বলতে পারি, 8 কিউব, কিউবিক রুট অফ 8 আর হচ্ছে কিউবিক রুট অফ 1। তার মানে এটা ডিরেক্ট আমি 2 লিখে দিলাম, সাথে হচ্ছে এটার জন্য একবার 1 আসবে, 1 এর সাথে গুণ হলে 2, পরে আসবে 2 ওমেগা, তারপরে আসবে ওমেগা স্কোয়ার। এর জন্য এখানে যে টেকনিকটা সেটা হচ্ছে যদি যে কোনো সংখ্যার কিউবিক রুট তোমার কাছে চায়, তখন জটিল সংখ্যার বিবেচনায় তুমি এখানে x ইকুয়ালস টু কিউবিক রুট অফ x কিউব এরকম ফরম্যাটে যদি থাকে, তখন তোমার একটা মূল হবে x, একটা মূল হবে x ওমেগা, আর একটা মূল হবে x ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে একটা শর্টকাট, বোঝা গেছে? একটা মূল হচ্ছে x, একটা মূল x ওমেগা, একটা হচ্ছে x ওমেগা স্কোয়ার। জটিল সংখ্যা বাদ দিলে শুধু x। যেমন 8 এর ঘনমূল হচ্ছে 2, কিন্তু জটিল সংখ্যা যদি অ্যাড করে নাও, জটিল সংখ্যাগুলো মনে রাখো, তাহলে 2 ওমেগা স্কোয়ার আর একটা থাকবে। আচ্ছা, এটা নিয়েও আমাদের কোনো প্রবলেম নাই। তাহলে ওই জায়গাটা থেকে আমি কি বলতে পারি, ওই জায়গাটা থেকে আমি বলতে পারি x কিউব সমান 1/3। তাহলে x কত বলো তো? x হচ্ছে 1/3 টু দি পাওয়ার 1/3, 1/3 টু দি পাওয়ার 1/3 ওমেগা, 1/3 টু দি পাওয়ার 1/3 ওমেগা স্কোয়ার। 1/3 মানে 3 কে কিউবিক রুট তো আমাকে করতেই হবে, 8 কে কিউবিক রুট তো আমাকে করতেই হবে, সাথে ওমেগা স্কোয়ার আসবে, তিনটা মূল বের করার জন্য। ওকে, তাহলে বলো তো এই শর্টকাটটা অনুযায়ী, তাহলে বলো এটা হচ্ছে আমাদের আলফা, এটা হচ্ছে আমাদের বিটা, এটা হচ্ছে আমাদের গামা। তাহলে আলফা কিউব করলে আমাদের মান আসবে কত? আলফা কিউব করলে মান আসবে 1/3। বিটা কিউব করলে আমাদের মান আসবে কত? 1/3 ওমেগা কিউব। গামা কিউব করলে আমাদের মান আসবে কত? 1/3 ওমেগা টু দি পাওয়ার 6। বোঝা গেছে? আচ্ছা, এখন এটাকে আমি লিখবো, আচ্ছা আমি কিউব থাক, পরে ভুল বুঝতে পারো। আলফা কিউব করলে এটা, বিটা কিউব করলে এটা, গামা কিউব করলে এটা। এখন আমার তিনটার যোগফল লাগবে, আমি তিনটা যোগ করি, যোগ করলাম। হ্যাঁ, এখন 1/3, আচ্ছা ওমেগা কিউবের মান কত? ওমেগা কিউবের মান হচ্ছে 1, তার মানে 1/3। ওমেগা টু দি পাওয়ার 6 এর মান কত? 1/3। সো 1/3 তিনটা যোগ করলে অ্যান্সার হবে 1, অ্যান্সার হচ্ছে এটা। এটা হচ্ছে টেকনিক 2। হ্যাঁ, তোমার এখান থেকে শুরু, মানে বেশি সময় লাগবে না অত। কিন্তু আরও একটা, যাদের চিন্তা শক্তি আরও প্রখর, একটু ভালো করে দেখো, তাদের জন্য এটা, এটা হয়তোবা তোমরা অনেকেই ভাবো নাই, তাদের জন্য এটাও অনেকেই হয়তোবা জানো, তাদের জন্য দেখো এখানে লিখি, তোমার 3x কিউব মাইনাস 1 সমান হচ্ছে 0, 3x কিউব মাইনাস 1 সমান হচ্ছে 0, তার মানে x কিউব সমান হচ্ছে 1/3। এখন এই সমীকরণের মূল যদি হয় আলফা বিটা গামা, তার মানে এই আলফা বিটা গামা দিয়ে এটা সিদ্ধ হবে, তার মানে আলফা কিউব 1/3 হবে, বিটা কিউব 1/3 হবে, আমি সিদ্ধ করতেছি আর কিছু না, গামা কিউব 1/3 হবে, এখানে সিদ্ধ করতেছি, ওমেগা স্কোয়ার এগুলো কিচ্ছু না। তাহলে এই তিনটা এখন যোগ করলে 1 হবে, অ্যান্সার হচ্ছে 1। তো তোমাকে এভাবে টেকনিক্যালি যদি তুমি চিন্তা করতে পারো, তোমার সময় অনেক বেঁচে যাবে। তোমার পরীক্ষা দিয়ে তুমি বসে চানাচুর ভাজাও খেতে পারো, সমস্যা নাই। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা একটা জটিল সংখ্যা x প্লাস iy ফরম্যাট, z মাইনাস 5 প্লাস z প্লাস 5 সমান 16। এটা কি নির্দেশ করে? আচ্ছা, নর্মালি যদি z এর মান আমরা বসাই x প্লাস iy মাইনাস 5 প্লাস x প্লাস iy প্লাস 5 সমান 16, বা আমরা জানি মডুলাস মানে হচ্ছে বাস্তব অংশ স্কোয়ার রুট ওভার বাস্তব অংশ স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ স্কোয়ার প্লাস রুট ওভার বাস্তব অংশ স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ স্কোয়ার সমান 16। এখন আমরা যদি দুই পাশে বর্গ করে দিই, একটাকে ওই পাশে নিয়ে নিই, রুট ওভার
এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইকুয়ালস টু, নাকি এক পাশেই রাখবো, রাখি সমস্যা নেই, 16 মাইনাস রুট ওভার এক্স প্লাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা এখন বর্গ করে দিলে এখানে হবে এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16 স্কোয়ার মাইনাস 2 to 16 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে দেখো এটা এখন আমরা কি করবো, এই পাশে যে দুই পাশে ওয়াই স্কোয়ার কাটা যাবে, তারপর এইটাকে আমরা আচ্ছা আমরা যদি এই টার্মটাকে এই পাশে নিয়ে আসি, 32 রুট ওভার এক্স প্লাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, এই টার্মটাকে এদিকে নিয়ে আসলাম, 16 স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5 হোল স্কোয়ার, বা 32 রুট ওভার এক্স প্লাস 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 16 স্কোয়ার প্লাস 4ab সূত্র এটা ইন্টু 5। তারপরে দেখো এখানে তুমি কাটাকাটি করে লাস্টে আবার স্কোয়ার করতে হবে, আবার তোমাকে ভাঙতে হবে, তারপরে গিয়ে তুমি পাবা। সো এত বড় অঙ্ক যদি করো তাহলে কিন্তু তুমি এখানে অ্যান্সার দিতে দিতে অন্যগুলা তোমার চানাচুর আগেই শেষ হয়ে যাবে, ঠিক আছে? এর জন্য কি করতে হবে, তোমাকে এখানে কয়েকটা শর্টকাট বেসিক মনে রাখতে হবে। যেমন এই জিনিসটা দেখেই তোমাকে বলে দিতে হবে এটা হচ্ছে উপবৃত্ত, এটা দেখে বলে দিতে হবে এটা উপবৃত্ত, এটা সলভ করলে উপবৃত্তের ফরম্যাট আসবে। সো ওগুলা দেখো আমি কয়েকটা শর্টকাট বলে দেই। যেমন জেড মাইনাস কে সমান, আমি একটা ধ্রুবক দিলাম, ধরো এটা k1, এটা হচ্ছে k2। এখন এখানে যদি আমি মডুলাস বের করি তাহলে এখান থেকে আমার রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আসবে, দুই পাশে স্কোয়ার করে দিব, কে থাকবে, তার মানে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টার্ম থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টার্ম আর বিভিন্ন ধ্রুবক আর এক্স ওয়াই এগুলো থাকবে, তার মানে এই জায়গাটাতে আমার বৃত্ত হয়ে যাবে। সো এরকম ফরম্যাট দেখলেই তোমার বৃত্ত বুঝে নিতে হবে, এটা দেখলে বুঝে নিতে হবে জেড মাইনাস কে প্লাস জেড প্লাস কে সমান একটা ধ্রুবক আর একটা ধ্রুবক হচ্ছে উপবৃত্ত। এখানে এক্স স্কোয়ার স্কোয়ার কাটা যাচ্ছে না এর জন্য। এখন যদি আমি তোমাকে আরেকটা ফরম্যাট দেখাই, জেড মাইনাস k1 সমান জেড মাইনাস k2, এটা যদি দেই তাহলে দেখো দুই পাশ থেকে এখানেও কি একটা রুট ওভার এক্স স্কোয়ার, রুটের নিচে এক্স স্কোয়ার স্কোয়ার টার্ম আসবে, এখানে রুটের নিচে এক্স স্কোয়ার স্কোয়ার টার্ম আসবে, দুই পাশে এক্স স্কোয়ার স্কোয়ার কাটা যাবে, শুধু এক্স ওয়াই টার্ম থাকবে। তো ওই এক্স ওয়াই টার্ম থাকলে এটা হয়ে যাবে একটা সরল রেখা। সো এরকম করে বইয়ের যেই ফরম্যাটগুলো আছে, কিছু ফরম্যাট 4-5টা ফরম্যাট তুমি লিখে মুখস্থ করবা, যে এই ফরম্যাট থাকলে ডিরেক্ট আমি দিয়ে দিব। তো এই ফরম্যাট হচ্ছে সেই উপবৃত্ত, ইলিপস। বোঝা গেছে? এটা মুখস্থ করতে হবে, একটুখানি মুখস্থ তোমাকে অনেক সামনে এগিয়ে নেবে। শুধু বুঝে করলে যে হবে এমনও না, মুখস্থ করে বুঝে সব কিছু অ্যাপ্লাই করেই তোমাকে যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা দুই ভাগে ভাগ করা আছে, এখন আমি দুই পাশে এই হর দিয়ে যদি গুণ করে ফেলি, একটা হবে 3x - 1, একটা হবে এর সাথে যাবে x² + 1, আর bx + 1 এর সাথে যাবে x + 1। এটা তোমরা 9-10 করে আসছো। এখন এই জায়গাটাতে ax² + a প্লাস bx² + bx + x + 1, বা এই জায়গাটাতে a + bx² প্লাস b + 1x প্লাস a + 1। তাহলে সহগ সমীকৃত করলে এখানে আমার কি কি মান লাগবে, a b লাগবে। তাহলে a + 1 এর মান কত? a + 1 এর মান হচ্ছে -1, তার মানে a এর মান কত? এর মান হচ্ছে এদিকে গেলে -2। এখন দেখো তো -2, যদি একটা -2 থাকতো তাহলে কিন্তু আমাদের ওইটা অ্যান্সার হয়ে যেত, কিন্তু এখানে -2 দুইটা আছে, তার মানে শুধু এর মান দিয়ে তুমি অপশন চেক করতে পারবে না। এখন বি লাগবে,
এই জায়গা থেকে আমরা দেখতেছি a প্লাস b এর মান হচ্ছে এক্স স্কোয়ার টার্ম, বাম পাশে কোনো এক্স স্কোয়ার টার্ম নাই, তার মানে 0। এর মান কত -2, তাহলে b এর মান এই পাশে গিয়ে হবে +2, তার মানে -2 + 2, এটা হচ্ছে খ। এটা একদম সিম্পল একটা জিনিস, এত টাইম নিলাম না। পরেরটা দেখি 5 নাম্বার। 5 নাম্বার খুবই মানে কি বলবো, মানে জটিল কিন্তু সহজ এরকম একটা বিষয়। 5 নাম্বার, বিভিন্ন ফাংশনকে আমরা ধারা হিসাবে লিখতে পারি। এখন তুমি ধরো এই ধারাটা, যেমন ধরো আমরা জানি e⁻x এর ধারা আমরা জানি, e⁻x এর ধারা কত ভুলেই তো গেছি, 1 + x + x² / 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³ / 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ... এটা হচ্ছে e⁻x এর ধারা। আচ্ছা, এটাও যদি না জানো একটু পরে বলতেছি। e⁻x এর ধারা কত? e⁻x এর ধারা হচ্ছে 1 - x, মাইনাসটা শুধু বসিয়ে দাও, x² / 2 ফ্যাক্টোরিয়াল, বেজোড়গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, x³ / 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ... এখন আমাদের এখানে যোগ করতে বলছে, তুমি যদি যোগ করো e⁻x + e⁻x, তাহলে বলো যোগ করলে বেজোড়গুলা কাটা চলে যাবে, শুধু জোড়গুলা থাকবে। সো জোড়গুলা থাকবে আর 1 আর 1 2 থাকবে। সো এখানে 2 থাকবে, 2x² / 2 ফ্যাক্টোরিয়াল থাকবে, 2x⁴ / 2 ফ্যাক্টোরিয়াল থাকবে। 2টা দিয়ে আমি এই পাশে ভাগ করে দিলে হাফ হয়ে যাবে, এর জন্য এই হাফ আসছে। আর শুধু থাকবে 1 প্লাস একটা করে x² / 2 ফ্যাক্টোরিয়াল, x⁴ / 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ... তার মানে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে গ। কিন্তু এখানে একটা কথা আছে, আমি যে বললাম e⁻x এর ধারাটাই তুমি জানো না, e⁻x এর ধারাটাই তুমি জানো না, এটা হবে 4 ফ্যাক্টোরিয়াল। e⁻x এর ধারাই জানো, তাহলে তুমি যোগ করবা কি আর বিয়োগ করবা কি? ওইটার জন্য তোমাদেরকে একটা ছোট্ট একটা জিনিস বলে দিই, একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিই। ম্যাকলরিনের একটা সূত্র আছে, সেই সূত্র দিয়ে আমরা যে কোনো একটা ফাংশনকে আমরা ধারাতে রূপান্তর করতে পারি। যে কোনো একটা ফাংশনকে বললেও, যে কোনো ফাংশন না, যেই ফাংশনকে n-তম বার পর্যন্ত তুমি ডিফারেন্সিয়েশন করে যেতে পারবা। e⁻x কে সারা জীবন ডিফারেন্সিয়েশন করলেও কি 0 আসবে? 0 যেটা আসবে না সেটাকে করতে পারবো। sin x কে 0 কখনোই আসবে না। কিন্তু তুমি যদি বলো আমি x⁴ কে আমি ধারায় লিখবো, তাহলে হবে না, কারণ এক সময় গিয়ে ডিফারেন্সিয়েশন করতে করতে 0 হয়ে যাবে। সো 0 যেগুলো হবে না, পর্যায়ক্রমে অন্তরীকরণ করা যায় এমন ফাংশনকে তুমি ধারা আকারে লিখতে পারবা। ওই ধারার যে সূত্রটা থাকবে, সূত্রটা আছে, একটু মনে রাখো, তাহলে তুমি সব সূত্র তুমি যদি মনে না থাকে পরীক্ষার হলে বসেই বানাতে পারবা। f(x) সমান হবে f(0) প্লাস x(f'0) প্লাস x² / 2 ফ্যাক্টোরিয়াল f'(0) প্লাস x³ / 3 ফ্যাক্টোরিয়াল x'(0) প্লাস ... তার মানে এই জায়গাটাতে দেখো, তুমি যদি e⁻x এর ধারা বানাতে চাও, আমি e⁻x এর ধারা বানাতে চাই, তাহলে আমি কি করব? বাম পাশে e⁻x লিখলাম, শুধু e⁻x এর মধ্যে 0 বসালে কত হবে? 1। একবার ডিফারেন্সিয়েট করে 0 বসালে, 1 হবে প্লাস x। দুইবার ডিফারেন্সিয়েট করলে 0 বসালেও 1 হবে প্লাস x² / 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³ / 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ... তুমি এইটা শুধু মুখস্থ রাখবা, সবার জন্য বের হয়ে যাবে। আচ্ছা, এখন যদি তোমাকে বলে তাহলে তুমি sin x এর জন্য ধারা বানাও, sin x এর জন্য যদি তুমি ধারা বানাও, sin x এর sin 0 কত? 0 প্লাস sin কে একবার করলে কত হবে? cos x। sin কে একবার করলে কি হবে? cos x। cos 0 কত? cos 0 হচ্ছে 1, তার মানে প্লাস x প্লাস তুমি যদি এখানে এটাকে আবার করো, cos কে আবার করো, sin কে একবার করে cos হইছে, cos কে আবার করো, তাহলে হবে মাইনাস সাইন এর মান কত? মাইনাস সাইনের মধ্যে যদি তুমি 0 বসাও মান হবে 0, তার মানে ওইটা বাদ। তারপরে মাইনাস সাইনকে আবার যদি তুমি বসাও, মাইনাস সাইনকে আবার যদি করো, তাহলে হবে মাইনাস cos x। মাইনাস cos x এর মধ্যে যদি তুমি 0 বসাও কত হবে? -1, তার মানে এটা হবে মাইনাস x³ / 3 ফ্যাক্টোরিয়াল প্লাস, এভাবে করে তুমি যেতে পারো। সো এগুলো আমি দেখালাম না, তুমি নিজে প্র্যাকটিস করে বের করতে পারবা। আচ্ছা, তো ধারাতে যদি কখনো প্যাচ লাগে এরকম ফাংশনের ধারা, তখন ম্যাকলরিনের এই একটা সূত্র মনে রাখলেই তুমি বাকিগুলা বের করতে পারবে। আচ্ছা, এরপরে আসো 6 নাম্বার।
ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 2y মাইনাস 8 সমান 0 পরাবৃত্তের ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 2y মাইনাস 8 সমান 0 পরাবৃত্তের শীর্ষবিন্দু হবে, শীর্ষবিন্দু বের করতে বলছে। তো আমরা নর্মালি কি করি, ওয়াই স্কোয়ার প্লাস 2y সমান মাইনাস 4x প্লাস 8 বা y প্লাস 1 হোল স্কোয়ার এখানে লিখতে পারি, একটা 1 এখানে এক্সট্রা দিছি, তার মানে এখানে মাইনাস 4x প্লাস 9। এই বাম পাশে সাজানো গোছানো শেষ। এরপর মাইনাস 4 কমন নিলে x মাইনাস 9/4। হ্যাঁ, এখন এটাকে যদি আমি 0 ধরি তাহলে y এর মান আসে -1, এটাকে 0 ধরলে মান আসে 9/4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু এটা তো খুবই সহজ আর ক্যালকুলেশন খুবই কম বা সিম্পল, তো এটার ক্ষেত্রে হয়তোবা তুমি 3-4 লাইনে করে ফেলছো, কিন্তু বড়গুলো আসলে কি করবা, বা আরেকটা কনসেপ্ট আমি শিখাচ্ছি এমনিতেই, তোমরা যদি চাও তাহলে এই কনসেপ্টটা ইউজ করতে পারো। কি করব, আমরা জানি দুইটা কথা মনে রাখবা, আমরা জানি যে পরাবৃত্ত মূলত তোমার দুই রকমের হতে পারে। একটা কি ওয়াই অক্ষর দিকে মুখ করে থাকতে পারে, আরেকটা হচ্ছে এক্স অক্ষের দিকে মুখ করে থাকতে পারে। আচ্ছা, এখন এটা এই দিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে, এটা উপরের দিকেও থাকতে পারে, নিচের দিকেও থাকতে পারে। আমি উপরে নিচে ডানে বামে দেখালাম না, শুধু এক্স অক্ষ ওয়াই অক্ষ বোঝালাম। এখন যদি ওয়াই অক্ষর দিকে মুখ করে থাকে, এটার মনে রাখবো কিভাবে, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 4ax, এটা হচ্ছে এক্স স্কোয়ার সমান 4ay। এটা শর্টকাটটা হচ্ছে যার দিকে মুখ করে থাকবে তার পাওয়ার 1, যার দিকে মুখ করে থাকবে তার পাওয়ার 1। উল্টা লিখছি না? উল্টা লিখছি, দেখছো আমার শর্টকাটটা থেকে আমার মনে পড়ছে, চিত্র দেখে আমার মনে নেই। এটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। যার পাওয়ার 1 থাকবে সেই অক্ষ বরাবর, যার পাওয়ার 1 থাকবে সেই অক্ষ বরাবর। তাহলে বলো তো এটার পাওয়ার কত, এখানে ওয়াই স্কোয়ার হাইয়েস্ট পাওয়ার 2, তার মানে কাউন্ট করা যাবে না। এটা এক্স এর পাওয়ার 1, এখানে ওয়াই এর পাওয়ার 1 আছে, সমস্যা নেই, এটা তো টোটালটার ভিতর চলেই যাবে। সো এক্স এর পাওয়ার 1, তার মানে এটা কোন অক্ষ বরাবর বলো, এক্স এর পাওয়ার 1, তার মানে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, ঠিক আছে। আচ্ছা, আর যদি ওয়াই এর পাওয়ার শুধু 1 থাকতো সেটা হতো ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা, এখন এটা একটু ক্রিটিক্যাল, দেখো একটু চিন্তা করে পারো কিনা। নর্মালি এটার ক্ষেত্রে, এটা যেহেতু একটা পরাবৃত্ত বক্ররেখা, এটা হচ্ছে এই পরাবৃত্তের লঘুমান। এটা কি এই পরাবৃত্তের লঘুমান। তাহলে এই পরাবৃত্তের সমীকরণটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, এই পরাবৃত্তের সমীকরণটাকে ডিফারেন্সিয়েট করে dy dx সমান 0 বসিয়ে দেই, তাহলে আমি x এর মান চলে আসবে এখানে। হ্যাঁ, আচ্ছা, যেমন ধরো এটা তো তোমার নর্মাল, এটার ক্ষেত্রে, আচ্ছা এটা তো আমি বুঝলাম x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এখানে আমার লঘুমানটা চলে আসবে, লঘুমানের x এর মান আসবে। আচ্ছা, এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে তো তোমার যদি চিন্তা করি y এর রেসপেক্টে কিন্তু এটা কার্ভ, এই কার্ভটা কি y এর রেসপেক্টে, তার মানে এই জায়গাতে লঘুমান গুরুমানের জন্য dy dx সমান 0 ধরবা, আর এই জায়গাতে dx dy সমান 0 ধরবা। এটা হচ্ছে একদম আপার ক্লাস স্টুডেন্টদের জন্য আমি বলতেছি, সবার জন্য না, একটু স্কিপ করে সামনে যেতে পারো, সমস্যা নেই। এটার জন্য লঘুমান যেহেতু বা গুরুমানও আসতে পারে, তো ওইটার জন্য dy dx সমান তুমি 0 ধরে এটা লঘুমান গুরুমানের মান বের করতে পারবা। এটার ক্ষেত্রে dx dy, তাহলে বলো এটা কোন অক্ষের সাপেক্ষে আছে, কোন অক্ষ বরাবর মুখ করে আছে, এই অক্ষ বরাবর। তাহলে এখানে কি করতে হবে, dx dy করতে হবে। সো dx dy যদি করি, এখানে কি হবে, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট মানে এটা হবে শুধু 2y, এটা হবে 4dx dy, আর y এর সাপেক্ষে করলে এটা হচ্ছে +2, আর একে করলে হচ্ছে 0। এখন লঘুমান বা গুরুমানের জন্য আমি এখানে y এর সাপেক্ষে বলে দিচ্ছি, একটু y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি। আচ্ছা, তাহলে লঘুমান গুরুমানের জন্য এই টার্মটা 0 থাকে, তো এই টার্মটা 0 হয়ে গেলে তোমার লেখারই দরকার নেই, 2y + 2 সমান 0, y সমান -1। সো y সমান যদি -1 হয়, সেই y এর মান যদি এখানে বসাও, কত হবে, 1 + 4x - 2 - 8 সমান 0। তার মানে 4x, এখানে হচ্ছে -9 -10, ওই পাশে গেলে 9/4
4, তার মানে 9/4 - 1 একই আসছে। কিন্তু এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা তোমার বড় অঙ্ককে ছোট করে দিবে। হয়তো বা ছোট অঙ্ক বড় করে ফেলছে, কিন্তু বড় অঙ্ককে ছোট করে ফেলবে। তুমি তোমাদের বইয়ে, আমি একটা অঙ্ক দেখাই, এটা তো কনিক না, তো তোমাদের বইয়ের একটা অঙ্ক আছে অনেক বড়, এই অঙ্কটা তোমরা অনেক 2-3 পৃষ্ঠা লাগায় করো। সো ওই অঙ্কের তোমার শীর্ষবিন্দু বের করার জন্য তুমি এই কনসেপ্টটা ইউজ করো, 5x² প্লাস 30x প্লাস 2y প্লাস 59 সমান 0। হ্যাঁ, আগে বলো এটা কোন অক্ষ বরাবর? এটা হচ্ছে y অক্ষ বরাবর, তার মানে এটা dy dx বের করে 0 বসাতে হবে, তাহলেই তোমার শীর্ষবিন্দু চলে আসবে। ঠিক আছে, যারা একটু এক্সপার্ট তারা একটু টেনে পিছন থেকে আবার একটু দেখো আমি কি বলার চেষ্টা করেছি, আর যদি একদম মাথার উপর দিয়ে যায় তাহলে বাদ। এরপর আসো 7 নাম্বার, y অক্ষকে 0,4 বিন্দুতে এবং কেন্দ্র এত রেখার উপর অবস্থিত বৃত্তের সমীকরণ হবে। আচ্ছা, এখন এখানে বলছে y অক্ষকে 0,4 বিন্দুতে স্পর্শ করে, এটা দিতে ভুলে গেছি, y অক্ষকে 0,4 বিন্দুতে স্পর্শ করে। তাহলে এই চারটা অপশনের মধ্যে দেখো তো কোনটার y অক্ষের মানে c = f²। এখানে f কত? f হচ্ছে 4 স্কয়ার মানে 16। এখানে f কত? f 3 স্কয়ার না, এখানে f কত? 4 স্কয়ার মানে 16। এখানে তার মানে তোমার এই দুইটা জিনিস আগেই বাদ, তার মানে এখন তোমার এই দুইটা দিয়ে চেক করলেই হবে, যেহেতু y অক্ষ স্পর্শ করে। কিন্তু এটা ঢাকা ভার্সিটিতে দিছে, অন্যান্য ভার্সিটি এরকম দেয় না, সব সেম দিয়ে বসে থাকবে। আচ্ছা, এরপরে দেখো কেন্দ্র এই রেখার উপর অবস্থিত, কেন্দ্র এই রেখার উপর অবস্থিত, অথবা 0,4 বিন্দু দিয়ে যদি তুমি সিদ্ধ করো তাহলে যেটা সিদ্ধ হবে সেটাই অ্যান্সার। 0,4 দিয়ে সিদ্ধ করলে এটা হবে 0, y² কে 4 স্কয়ার হবে 16, এটা হচ্ছে 0। তাহলে এখানে হচ্ছে -32। 0,4 দিয়ে সিদ্ধ করা একটু কঠিন, এর জন্য আমি কি করবো, এখান থেকে কেন্দ্র বের করবো। এখানে কেন্দ্র কত? এখানে কেন্দ্র হচ্ছে -64, এখানে কেন্দ্র কত? +64। কেন্দ্র কিভাবে বের করি? বৃত্তের x এবং y এর টার্মকে -2x এবং -2y দিয়ে ভাগ করি। -2x দিয়ে ভাগ করলে হবে -6, -2y দিয়ে ভাগ করলে হবে 4, -2x দিয়ে ভাগ করলে হবে 6, -2y দিয়ে ভাগ করলে হবে 4। এখন দেখো তো -64 এটার উপর অবস্থিত নাকি 64 এটার উপর অবস্থিত? হ্যাঁ, 0,4 দিয়ে এটা সিদ্ধ করা একটু বেশি টাফ, এর জন্য আমরা -64 দিয়ে সিদ্ধ করতেছি। -64 দিয়ে সিদ্ধ করলে -30, -4 × 7 = -2 = 0। দেখো এটা কি পুরোটা 0 হবে? পুরোটা 0 হবে? হবে না, তার মানে পরেরটাই হচ্ছে অ্যান্সার। তুমি সিদ্ধ করে দেখতে পারো, +30 -28 -2 আসবে, তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর তুমি ট্র্যাডিশনালি ইচ্ছা করলে করতে পারো, ট্র্যাডিশনালিতে এত বড় মানে সময় লাগবে, সময় এবং স্পেস দুইটাই লাগবে। সো 7 নম্বর অঙ্কটা বোঝা গেছে। স্টেপ বাই স্টেপ তোমরা মানে ক্লু ধরে ধরে সামনের দিকে এগিয়ে যাবা। আচ্ছা, এই চিহ্নটার নাম হচ্ছে ডেলেথ চিহ্ন। তো যারা ডেলেথ চিহ্ন বুঝবা না তারা ধরো এটা হচ্ছে একটা চিহ্ন হচ্ছে আরবি মিম। হ্যাঁ, a মিম b = ab/a+b দ্বারা a এবং b বাস্তব সংখ্যার মধ্যে সম্পর্ক মিম দ্বারা সংজ্ঞায়িত করা হয়, তবে 2 মিম 8 কত? হ্যাঁ, আচ্ছা, আমরা ধরো এখানে যদি এরকম থাকতো 2 × 8, তাহলে আমরা কত বলতাম? 8 × 2 = 16। এই চিহ্নটা আমাদেরকে কোথায় নিয়ে যেত? 2 এর নামটা 8 পর্যন্ত, অথবা 8 এর নামটা 2 পর্যন্ত। 2 একে 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16। যদি এখানে 2 + 8 থাকতো, দুইটা জিনিস যোগ হয়ে যেত। সো এই জিনিসটার সংজ্ঞাটা মিন করতেছে এদের মধ্যে অপারেশনটা কি হবে, এই দুইটার মধ্যে অপারেশন কি হবে এই জিনিসটা মিন করতেছে। এখন এই জিনিসটা, এই মিম জিনিসটা কি করতেছে? a এবং b কে যদি তুমি দুইটা রাশি দাও বা দুইটা চলক দাও, তাদের দুইজনকে আগে গুণ করবে, গুণ করে তারপর তাদের দুইজনকে যোগ করবে, তারপর ভাগ আকারে লিখে দিবে। ঠিক আছে? আচ্ছা, তার মানে 2 মিম 8 কত? 2 মিম 8 হচ্ছে 8 দুগুণে 16, নিচে 2 আর 8 হচ্ছে 10, উপরে 16, নিচে 10, 8/5, এই হচ্ছে গ। অনেকে এটা অসংজ্ঞায়িত দিয়ে ফেলবে, এই চিহ্ন তো জীবনে দেখোই নেই। কারণ কি? কারণ হচ্ছে এমনিতেই দিবা আর কি। কিন্তু আমি তো এখানে তোমাকে বলেই দিছি, এটা সংজ্ঞায়িত আমি করে দিছি এই সূত্রটার মাধ্যমে, ab/a+b, এই সূত্রের মাধ্যমেই তো আমি সংজ্ঞা করে দিছি। আচ্ছা,
তাহলে আমাদের এটাও শেষ। এরপর আসো 17 নাম্বার। 17 নাম্বারটা তোমরা নর্মালি একটা জিনিস দেখে অভ্যস্ত, সেটা হচ্ছে লেস দেন। মডুলাসের পর লেস দেন দেখে অভ্যস্ত। যেমন যদি মডুলাস অফ এক্স লেস দেন এ হয়, তখন খুব ইজিলি আমরা মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ লিখে ফেলি। কিন্তু গ্রেটার দেন থাকলে তখন কি হবে? গ্রেটার দেন থাকলে তখন যেটা হবে, এই এক্স এর মান বড় এ থেকে বড় হবে অথবা মাইনাস এ থেকে ছোট হবে। ঠিক আছে, জিনিসটা আসলে কি মিন করে জিনিসটা দেখো। তোমার যখন এখানে আমি এ দিয়ে না বুঝি, আমি 2 দিয়ে বুঝাই, তাহলে তুমি সংখ্যা দিয়ে বোঝালে বুঝবা। সংখ্যা দিয়ে যদি বুঝাই, এটা ধরো 2, এটা 2, এটা 2, এটা 2, এটা 2, এটা -2। আচ্ছা, মডুলাস এক্স 2 এর চেয়ে কম। মডুলাস মানে হচ্ছে বা পরম মান মানে হচ্ছে দূরত্ব। পরম মান বা মডুলাস মানে হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব। তাহলে এই এক্স এর মূল বিন্দু থেকে দূরত্ব 2 এর কম, এই এক্স এর মূল বিন্দু থেকে দূরত্ব 2 এর কম। তাহলে আমি যদি 0, 1, 2, -1, -2 আঁকি, তাহলে দেখো মূল বিন্দু থেকে এই বরাবর তুমি 2 অথবা এই বরাবর 2 গেলে ওর রিজিয়ন কিন্তু এইটুকু। মূল বিন্দু থেকে দূরত্ব x, সেটা 2 এর কম, তার মানে এর রিজিয়ন এখানে হতে পারে। আচ্ছা, এটার ক্ষেত্রে কি 2 এর চেয়ে বেশি হবে, 2 এর চেয়ে বেশি হবে x এর যে মডুলাস বা পরমান বা দূরত্ব। তাহলে 2 এর চেয়ে যদি বেশি হয়, তাহলে এটা যদি 0 হয়, 1 হয় আর 2 হয়, তার মানে 2 এর চেয়ে বেশি মানে এই দিকটাতে না, 1, 2, 2 এর চেয়ে বেশি মানে এই দিকটাতে না, তার মানে এই দিক মানে হতো x গ্রেটার দেন 2, সরি এই দিক মানে হচ্ছে x লেস দেন -2, x গ্রেটার দেন 2। বোঝা গেছে? তার মানে হুট করে এরকম দেখলো যে এটা লিখে ফেলবা মাঝখানে, তাহলে কিন্তু হবে না। তো আমরা বুঝে গেলাম গ্রেটার দেন থাকলে তখন আমরা কি করব, ওই জিনিসটার থেকে 2টা আলাদা আলাদা পার্টে নিয়ে যাব। আচ্ছা, আমরা তাহলে 2টা আলাদা পার্টে নিয়ে যাই। পার্টটা কি? এই মডুলাসের ভিতরে যে অংশটা, সেটা হচ্ছে এই টার্মটার পজিটিভের থেকে বড়, এই টার্মটার নেগেটিভের থেকে ছোট। তাহলে এখন যদি আমি সমাধান করি 3 এইদিকে গেলে হবে 4, মানে x গ্রেটার অর ইকুয়াল 1। এইদিকে যদি আমি 3 ওই পাশে নেই, তাহলে 4x লেস অর ইকুয়াল আসবে +2, x লেস অর ইকুয়াল হাফ। ঠিক আছে, এটা বুঝছি, এটা বুঝছি, সলভ করাটা বুঝছি। এখন এইটা কি আমরা বুঝি? আগের যে লেকচার সেখানে আমি এই ব্র্যাকেট দিয়ে কি বোঝানো হয় সেগুলো বুঝিয়ে দিয়েছি। তো এই জায়গাটাতে x এর মান 1 থেকে শুরু হয়ে, x এর মান 1 থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত যেতে পারবে। x এর মান 1 থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত, তার মানে এটা অ্যান্সার হতে পারে। এইখানে x এর মান, আচ্ছা 4 কেন লিখলাম, এখানে x হবে, x এর মান হাফ থেকে ছোট হয়ে -ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, তার মানে এটাও অ্যান্সার হতে পারে। কিন্তু এই দুইটা তো আমার দুইটাই তো অ্যান্সার, তার মানে এইটাও না এটাও না, এটা অ্যান্সার হতে পারে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি গ্রেটার অর ইকুয়াল চিহ্ন দিয়ে দিয়েছো, এর জন্য এই জায়গাটাতে ইকুয়ালের জন্য তোমার এখানে ফার্স্ট ব্র্যাকেট না হয়ে থার্ড ব্র্যাকেট হবে, তার মানে অ্যান্সার হবে ঘ। তো এটার জন্য আরও বিস্তারিত দেখার জন্য তুমি আমার ফার্স্ট লেকচারটা দেখতে পারো, ডিউ কোয়েশ্চন ব্যাংক স্পেশাল, সেটা হচ্ছে 17 থেকে 19 ছিল। ওইখানে একদম ডিটেলস আমি বলে দিছি। সো এটা গেল √4 - x² dx। এটা তোমরা নর্মালি যেটা করো, x সমান 2 sin θ ধরো, তো 2 sin θ ধরার পর dx বের করো, 2 cos θ, তারপর লিমিট চেঞ্জ করো, অনেক কিছু ব্লা 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 অনেক কিছু করো। তো এটা এই অঙ্কটা একটু ফিল করার চেষ্টা করো। দেখো তোমার যেই টার্মটা এখানে আছে, এই ফাংশনটা এক্স অক্ষের সাথে যে পরিমাণ আবদ্ধ অংশ তৈরি করছে তার ক্ষেত্রফল -2 থেকে 2। অঙ্কটা রিড করার চেষ্টা করো। এই যে ফাংশনটা, এই ফাংশনটা এক্স অক্ষের সাথে যে পরিমাণ অংশ আবদ্ধ অংশ তৈরি করে, সেই অংশটুকু -2 থেকে 2 পর্যন্ত বের করতে বলছে। তার মানে যে ফাংশনটা দেয়া আছে y সমান √4 - x², এই ফাংশনটা দেয়া আছে। এটা খুব বইয়ের একটা পপুলার একটা ম্যাথ।
এটা যদি দেওয়া থাকে আমি যদি একটু বর্গ করে নেই 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4 বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 2 স্কোয়ার, এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ। সো এটা যদি একটা বৃত্তের সমীকরণ হয়, আমি যদি একটা বৃত্ত অঙ্কন করি তাহলে এই বৃত্তের -2 থেকে এই 2 পর্যন্ত আমার এই শেডেড রিজিয়নটা বের করতে বলছে ওরা। এই অঙ্কের মধ্যে এত কথা লুকিয়ে আছে, বোঝা গেছে? এই অঙ্কটার জিওমেট্রিক রূপ হচ্ছে এটা। হ্যাঁ, এখন আমাকে এই অর্ধেকটুকু বের করতে হবে। এখন এই 2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত? 2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তার মানে 4 পাই এর অর্ধেক হচ্ছে 2 পাই। শেষ। তোমার এখানে তো ইন্টিগ্রেশন করাই লাগতেছে না। সো চোখ কান খোলা রেখে তোমাকে অঙ্ক করতে, প্রত্যেকটা অঙ্ক দেখো কত ইন্টারেস্টিং, তুমি একটু সাইড দিয়ে গেলেই কিন্তু অঙ্কটা সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে জিনিসটা? তুমি ইন্টিগ্রেশন করে নিতে পারো। আর যদি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসে তখন তো ক্যালকুলেটারে চাপ দিলে এই মান চলে আসবে। ওকে, এরপর আসো 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্ক হচ্ছে, এটাও দেখো একটা চমৎকার একটা উপায় আমি সলভ করব। তোমরা এভাবে কখনো ভাবো নাই আমি গেস করি। দেখো sin 8x মাইনাস sin x বাই sin 6x, আমরা সবসময় পড়ে আসছি থেটা যত ক্ষুদ্র হয়, থেটা যদি ক্ষুদ্র হয় sin থেটা সমান থেটা, থেটা যত ক্ষুদ্র হয় sin থেটা সমান থেটা। তাহলে যদি 0-র কাছাকাছি হয়, তাহলে এর চেয়ে ক্ষুদ্র তো আর নাই, 0-র চেয়ে কাছাকাছি আরও কাছাকাছি, তাহলে 8x থেটাটা কত? 8 থেটা 8x। তো sin 8x কি 8x এর সমান না? sin x কি x এর সমান, sin 6x কি 6x এর সমান। তো 7x বাই 6x, x কাটা 7/6, কি সিম্পল একটা কনসেপ্ট। তুমি সারা জীবন পড়ে আসছো sin থেটা হচ্ছে, থেটা যদি 0-র কাছাকাছি হয় sin থেটা মান থেটা, তো তুমি বসাও, তোমাকে কেউ না করছে তো এমসিকিউ। sin থেটা যদি থেটার সমান হয় থেটা বসাও, দেখো। অনেকে এখানে লা হসপিটাল করে, লা হসপিটাল কি করলেও তোমার একই আসবে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আসো 12 নম্বর। এখানে একটু ভুল হয়েছে, এখানে পি হবে। আচ্ছা, তাহলে দেখো এটাও আরেকটা ট্রিকি একটা কোয়েশ্চেন। এফ প্রাইম পি মানে তুমি কি বোঝো? এফ প্রাইম পি মানে হচ্ছে এফ অফ পি একটা ফাংশন, এই ফাংশনকে একবার অন্তরজ করলে এফ প্রাইম পি পাবো। এফ অফ পি কে একবার অন্তরজ করলে আমরা কি পাবো? এফ প্রাইম পি পাবো। আচ্ছা, পেলাম, সমস্যা নেই। তাহলে এটা থেকে আবার আমি এটাতে যাওয়ার সময় কি করি? একটা ইন্টিগ্রেশন করি না? সো এফ প্রাইম পি কে আবার ইন্টিগ্রেশন করলে আমি এফ অফ পি পাবো, নর্মাল। তো এফ অফ পি যদি আমি পাই, এফ অফ পি এর মধ্যে এখন আমি মান বসাবো এফ অফ এক্স মাইনাস এফ অফ 0। এটা হচ্ছে কত জায়গায় ভুল করছি, এফ অফ এক্স। তো এটার অ্যান্সার হচ্ছে ঘ। সিম্পল। তোমার তো একটু চোখ মেলে দেখতে হবে, এই যে এখানে এফ অফ পি ডিপি এক্স, ও এরকম তো দেখিনি। একটা ইন্টিগ্রেশনের জিনিস দেন আমি করে ফেলি, এটা কি দিচ্ছেন? এটাই তো তোমার বেসিক, এটাই তো তোমার কনসেপ্ট। এরপরে আসি 13 নম্বর কোয়েশ্চেন। 13 নম্বরটাও খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। x মাইনাস 2 হোল স্কোয়ার y মাইনাস 6 হোল স্কোয়ার সমান হচ্ছে 16। একটা বৃত্ত বোঝা যাচ্ছে যেটা হচ্ছে 2, 6 বিন্দুতে কেন্দ্র, 2, 6 বিন্দুতে কেন্দ্র, এই 1, 2 এখানে ধরলাম 2, 6। এরপর x মাইনাস 2 হোল স্কোয়ার y মাইনাস 10 হোল স্কোয়ার সমান 9, মানে হচ্ছে 2, 10 এ একটা কেন্দ্র। এখন এরা স্পর্শ করে বলেই দিছে, সো এদের স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এটার ব্যাসার্ধ কত? এটার ব্যাসার্ধ হচ্ছে 4, এটার ব্যাসার্ধ কত? এটার ব্যাসার্ধ হচ্ছে 3। তার মানে নিচেরটার হচ্ছে 4, এখন নিচেরটা 4 আর এটা হচ্ছে 6, তার মানে এরকম হবে, এরকম। ওকে, আর ওপরেরটা হচ্ছে 3, তার মানে এরকম হবে। বৃত্ত আমার যেমনই হোক, কনসেপ্টটা দেখো। x মাইনাস 2 মানে এই পর্যন্ত ঠিক আছে, স্পর্শবিন্দু মানে এই জায়গাটা লাগবে। তো এই জায়গাটা লাগার জন্য তোমাকে কি করতে হবে? এই পর্যন্ত তোমাকে আগে উঠতেই হবে এখানে, তার মানে এটা কত? এটা হচ্ছে 6। এরপর এই জায়গা পর্যন্ত উঠতে হবে, এই জায়গা পর্যন্ত উঠা মানে কি? ব্যাসার্ধ পর্যন্ত উঠা। এটার ব্যাসার্ধ কত? এটার ব্যাসার্ধ হচ্ছে 4, এইটুকু হচ্ছে 4, 6 প্লাস 4 মানে হচ্ছে এইটুকু হচ্ছে 2,
2,10 2,10 গ হচ্ছে অ্যান্সার। চিত্র আঁকতে হবে, চিত্র না আঁকলে বুঝতে পারবা না। তারপরে আসো 14 নাম্বার, খুবই মজার কোয়েশ্চেন। এবিসি সমকোণী ত্রিভুজে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c সমান কত? তোমাকে বলেই দিছে এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এবিসি যদি সমকোণী ত্রিভুজ হয়, হয় এ হচ্ছে সমকোণ, না হলে বি সমকোণ, না হলে সি সমকোণ, যে কোনো একটা তো সমকোণ হবে, ঠিক না? আচ্ছা, যদি এ সমকোণ হয় cos স্কয়ার a বা cos স্কয়ার 90 0, যদি বি হয় তাহলে cos স্কয়ার 90 0, যে কোনো একটাই যদি হয় একটা 0 হয়ে যাবে, বাকি দুইটা থাকবে। সো আমরা ধরে নিচ্ছি এ হচ্ছে সমকোণ, ধরে নিচ্ছি যে কোনো একটার জন্য। তাহলে cos স্কয়ার a কত হবে? cos স্কয়ার a হবে তোমার 0, তার মানে থেকে যাবে cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c। এখন সমকোণী ত্রিভুজে একটা যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটা সমষ্টি আবার 90 ডিগ্রি, তার মানে cos স্কয়ার b প্লাস cos স্কয়ার, এটাকে লিখতে পারি 90 মাইনাস b, তো এটা হয়ে যাবে cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b। তো cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b সমান হচ্ছে 1। অথচ cos স্কয়ার b cos স্কয়ার a, এটা দিয়ে দেখে তুমি ত্রিকোণমিতি করা শুরু করছো, এখানে ত্রিকোণমিতিটা আমি কিছুই করিনি। আচ্ছা, তারপর আসো 15 নাম্বার। 15 নাম্বার অঙ্ক যদি আমরা দেখি, i মাইনাস আই ইনভার্স i প্লাস 2i ইনভার্স। এখন তোমরা যেটা করো, এখানে 1/i তারপর লসাগু, এখানে 1/i তারপর লসাগু। আমি যেটা করতাম সব সময়, তোমরা তো জানো i মানে হচ্ছে তো i স্কয়ার মানে হচ্ছে -1, i কিউব মানে হচ্ছে i স্কয়ার ইন্টু i মানে হচ্ছে -i 4 মানে হচ্ছে 1। এই চারটা জিনিস আমরা সবসময় মনে রাখি। এটাও মাঝে মধ্যে তোমরা মনে রাখো না, এটাও আমি বলতেছি বারবার, মনে রাখো, মুখস্থ করো এইটুকু। আরেকটা জিনিস এক্সট্রা তোমরা মনে রাখো, i ইনভার্স মানে হচ্ছে 1/i, উপরে নিচে i দিয়ে গুণ করলে i স্কয়ার মানে হচ্ছে -i। এটা একটু এক্সট্রা মনে রাখো। মনে রাখলাম, তাহলে আমার কি লাভ হলো? কি লাভ হলো দেখো, কত ইজি হয়ে যায়। i ইনভার্স কত মুখস্থ? মাইনাসে মাইনাসে প্লাস i মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2i। দেখো কোনো লসাগু নাই, নিচের কোনো টার্ম নাই, কিচ্ছু নাই। সো উপরে হবে 2i, নিচে হবে শুধু মাইনাস, এই মানে হচ্ছে -2। এখন দেখো তো এখানে অপশনে কোনো -2 আছে নাকি? যেহেতু -2 আছে, আর কিছু দেখাই লাগবে না তোমার। যদি -2 থেকে যেত 2-3টাতে, তখন তোমাকে কি করতে হতো? নতি বা আর্গুমেন্ট বের করা লাগতো। এরপরে আসো 16 নাম্বার। সো এই কয়েকটা জিনিস মনে রাখবো। 16 নাম্বারটাও দেখো একটু ডিফারেন্ট উপায় আমি করাবো। বলছে 1, 4 এবং 9, 12, একটু বড় করে চিত্র আঁকি। 1, 4 এবং 9, 12 দুইটি বিন্দুদ্বয় সংযোগ রেখা, যে বিন্দুতে 5:3, আমি ধরে নিলাম এই জায়গাটাতে সে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, তার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এগুলো সবই কিন্তু তোমার ঢাকা ভার্সিটিতে আসা কোয়েশ্চেন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এটা লাগবে, সূত্র দিয়ে করতে পারো, অথবা দেখো নর্মাল চিন্তা করো। 1, 9, 1 থেকে 9 পর্যন্ত যেতে 8 বারে, 4 থেকে 12 পর্যন্ত যেতে 8 বারে। এখন তুমি এদের যে মাঝখানের এ আর বি কে তুমি টোটাল 8 ভাগে ভাগ করতে পারো, কারণ হচ্ছে একদিকে 5 ভাগ থাকবে আর একদিকে 3 ভাগ থাকবে। সো টোটাল 8 ভাগে ভাগ করলে এখানে প্রত্যেক ভাগে কত করে বাড়ে? প্রত্যেক ভাগে 1 করে বাড়ে। তার মানে এই ভাগের জন্য 5 বাড়বে, ছিল 1 হয়ে যাবে 6। 4 এর জন্য 8 বাড়ে, এই পাশে 5 বাড়বে, তাহলে ছিল 4 হয়ে যাবে 9, অ্যান্সার হচ্ছে 6 9। দেখো বুঝছো নাকি? আবার একটু রিভিউ করি। 1 থেকে 9 পর্যন্ত যেতে 8 বারে, টোটালটা যেহেতু 5 এবং 3 টোটাল 8 ভাগ, তাহলে প্রত্যেক অনুপাতের জন্য 1 করে বাড়বে, প্রত্যেক অনুপাতের জন্য 1 করে বাড়বে। এখন অনেকে বলতে পারো ভাই এখানে 5 আর 3 আগেই তো বোঝা যাচ্ছিল, এখানে 5 বাড়বে, যোগ করে দাও। ভাই এরকম না জিনিসটা, এটা মিলে গেছে দেখে। এখানে ধরো 16 বাড়ে, ধরো এখানে 9 না থেকে এখানে হচ্ছে তোমার 17, আর এখানে 12 না থেকে হয়েছে 20। এখন কি 8 বারে? না, এখন বারে হচ্ছে 16।
এখানেও বাড়ে 16। তাহলে 1 থেকে 17তে যেতে 16 বাড়ে, তাহলে 8 ভাগের জন্য 16 বাড়ে, প্রত্যেক ভাগের জন্য 2 করে বাড়ে, তাহলে এখানে হবে 10 বাড়বে, মানে হচ্ছে 11। এখানে হবে 10 বাড়বে, মানে হচ্ছে 14। বাড়া এবং ভাগ করা বুঝছো না পারলে mx2 প্লাস nx1 ডিভাইড বাই m প্লাস n করে ফেলবা, কোনো সমস্যা নাই। তো 16 পর্যন্ত গেল। এরপর আমরা 17, 18 তো আগেই দেখলাম। এরপর আর 2টা কোয়েশ্চেন আছে, সেই 2টা আমরা একটু দেখে নিই। প্রথমটা হচ্ছে পি কিউ আর 3টা বিন্দু দেয়া, যে ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে বের করতে বলছে। তোমরা নর্মালি যেটা করবা, হাফ দিবা, তারপর 6 8 1 8 0 1 0 0 1, তারপর তুমি এই সারির সাপেক্ষে যদি করো হাফ, এটার জন্য যদি করো সেটা হবে 6 0 মাইনাস 68, মানে হচ্ছে এখানে 64 হবে, টোটাল 32 হবে। এভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি তোমাকে ফিল করাতে চাচ্ছি এই জিনিসটা, একটু ফিল করো। দেখো, তোমার একটা চিত্র যদি তুমি আঁকো, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর 0 0, এই যে এই বিন্দুটা হচ্ছে 0,0, 6 8 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 8, এটা হচ্ছে 6,8। তারপর হচ্ছে 8 0, এই 7 8, এই যে এই জায়গা। তার মানে তুমি যদি ত্রিভুজটা চিন্তা করো, ত্রিভুজটা হচ্ছে এরকম, ত্রিভুজটা যদি এরকম হয়, এটা হচ্ছে আর বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, এটা হচ্ছে না, এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে আর বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু। আচ্ছা, এখন দেখো এই যে ত্রিভুজটা গঠিত হলো, এই ত্রিভুজের ভূমি কত? এই ত্রিভুজের ভূমি হচ্ছে 8। এই ত্রিভুজের উচ্চতা কত? এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে 8। তাহলে আমার ক্ষেত্রফল কত? হাফ ইন্টু 8 ইন্টু 8, মানে হচ্ছে 64। বোঝা গেছে? তাহলে দেখো একটা জিনিস, তুমি যদি এই যে চিত্রটা, এই চিত্রটা যদি না এঁকে তুমি মনে মনে যদি ভিজুয়ালাইজ করতে পারতাম, এই কোয়েশ্চেনটা তোমার জন্য কোনো ব্যাপারই না, সাথে সাথে তুমি 32 দিয়ে ফেলবে। পুরাটাই তোমার হাতের কাজের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এরপর আসো 20, তাহলে আমাদের আজকে ক্লাস শেষ। 20 নাম্বারটা হচ্ছে লিমিট হচ্ছে x হচ্ছে ইনফিনিটির কাছাকাছি। তো x ইনফিনিটির কাছাকাছি হলে তখন আমরা কি করি? তখন আমরা হাইয়েস্ট যে টার্ম, সেই টার্মটা দিয়ে আমরা ভাগ করি। x স্কোয়ার এখানে হাইয়েস্ট টার্ম, তাহলে এখানে x স্কোয়ার দিয়ে ভাগ করলে 3 প্লাস 6/x 2 প্লাস 5/x 1/x হচ্ছে 0, সরি 5/x স্কোয়ার। তাহলে এই টার্মটুকু 0 হয়ে যায়, এই টার্মটুকু 0 হয়ে যায়, অ্যান্সার হয় 3/2। কিন্তু এই লাইনটা করারও তোমার টাইম নাই। তুমি কি করবা? তুমি এইটা কেন করতে যাবা? তোমার হাইয়েস্ট টার্মের হাইয়েস্ট টার্ম বিশিষ্ট যে এক্স স্কোয়ার, সেটাতে তুমি ভাগ করছো, কোনো সমস্যা নেই। ভাগটা কেন করা লাগবে? তোমার এই বাকিগুলো 0 হবে, তুমি তো বুঝতেছো। তো তুমি এটা 3/2 অ্যান্সার দাও না, তোমার সময় অনেক দাম তো। 3/2 এত কিছু তো লাগবে না। হ্যাঁ, এখন অনেকে বলতে পারো যে ভাই যদি সেম জিনিসটা যদি x টেন্স টু ইনফিনিটি, এটা হচ্ছে 3x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 6x, এখানে হচ্ছে 2x কিউব প্লাস 5, এরকম যদি কিউব থাকে তখন তো আমার এটা বুঝতে কষ্ট হবে। কেন বুঝতে কষ্ট হবে বাবা? এখানে হাইয়েস্ট টার্ম কত? 2, তো তুমি নিচে 2 হাইয়েস্ট টার্ম লিখে রাখো না। এখানে হাইয়েস্ট টার্ম কত? নাই, তো 0, অ্যান্সার 0। এখন যদি বলে অনেকে এক্স কিউব উপরে দিলে, উপরে দিবে না, কারণ তোমার তো অসংজ্ঞায়িত হবেই। সো তোমাকে তো ফরম্যাটটা যেরকম ফরম্যাট, সেরকম ফরম্যাটটা তুমি দিবেই। সো তো বিভিন্ন অ্যাঙ্গেলে তুমি আসলে চিন্তা করতে পারো। চিন্তাটা করো, বেশি বেশি প্র্যাকটিস করো, অনেক কিছু তুমি নিজেই অবজার্ভ করতে পারবে। বেশি বেশি প্রশ্ন ব্যাংক সলভ করো, বেশি বেশি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।